রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘরকন্যার কাজ শেখাতে প্রবৃত্ত হলেন। ভাড়ার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘরেই আসার দিনগুলো কাটল। রাত্রে রাজলক্ষ্মী তাকে নিজের বিছানায় শুইয়ে তার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করতে লাগলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করে বঞ্ঝির কাছ থেকে দূরেই থাকতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইক্ষুদণ্ডে সমস্ত রস প্রায় নিঃশেষপূর্বক চর্বণ করতে থাকে, তখন হতাশ্বাস লুব্ধ বালকের ক্ষোভ উত্তরোত্তর যেন অসহ্য বেড়ে ওঠে। মহেন্দ্রের সেই দশা হলো। ঠিক তার চোখের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্টরস যে কেবল ঘরকন্যার দ্বারা পিষ্ট হতে থাকবে, এ কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়ে বলল, কাকি, মা বউকে যেরকম খাটিয়ে মারছেন, আমি তো তা দেখতে পারি না। অন্নপূর্ণা জানতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করছেন, কিন্তু বললেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখানো হচ্ছে, ভালোই হচ্ছে। এখনকার মেয়েদের মতো নভেল পড়ে কার্পেট বুনে বাবু হয়ে থাকা কি ভালো? মহেন্দ্র উত্তেজিত হয়ে বলল, এখনকার মেয়ের মতোই হবে, তা ভালোই হোক আর মন্দই হোক। আমার স্ত্রী যদি আমারই মতো নভেল পড়ে রস গ্রহণ করতে পারে, তবে তাতে পরিতাপ বা পরিহাসের বিষয় কিছুই দেখি না। অন্নপূর্ণার ঘরে পুত্রের কণ্ঠস্বর শুনতে পেয়ে রাজলক্ষ্মী সব কাজ ফেলে চলে এলেন। তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি তোমাদের কিসের পরামর্শ চলছে? মহেন্দ্র উত্তেজিত ভাবেই বলল, পরামর্শ কিছু নয় মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটতে দিতে পারবো না। মা তার উদ্দীপ্ত জ্বালা দমন করে অত্যন্ত তীক্ষ্ণ ধীর ভাবে বললেন, তাকে নিয়ে কি করতে হবে? মহেন্দ্র বলল, তাকে আমি লেখাপড়া শেখাবো। রাজলক্ষ্মী কিছু না বলে দ্রুত পদে চলে গেলেন ও মুহূর্ত পরে বধূর হাত ধরে টেনে নিয়ে মহেন্দ্রর সামনে স্থাপিত করে বললেন, এই নাও, তোমার বধূকে তুমি লেখাপড়া শেখাও। এই বলে অন্নপূর্ণার দিকে ফিরে গলবস্ত্র জোর করে বললেন, মাপ করো মেজগিন্নি, মাপ করো, তোমার বঞ্ঝির মর্যাদা আমি বুঝতে পারিনি। ওর কোমল হাতে আমি হলুদের দাগ লাগিয়েছি, এখন তুমি ওকে ধুইয়ে মুছিয়ে বিবি সাজিয়ে মহিনের হাতে দাও। উনি পায়ের উপর পা দিয়ে লেখাপড়া শিখুন, দাসীবৃত্তি আমি করব। এই বলে রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকে সশব্দে অর্গল বন্ধ করলেন। অন্নপূর্ণা ক্ষোভে মাটির উপর বসে পড়লেন। আশা এই আকস্মিক গৃহ বিপ্লবের কোনো তাৎপর্য না বুঝে লজ্জায় ভয়ে দুঃখে বিবর্ণ হয়ে গেল। মহেন্দ্র অত্যন্ত রেগে মনে মনে বলল, আর নয়, নিজের স্ত্রীর ভার নিজের হাতে নিতেই হবে, নইলে অন্যায় হবে। ইচ্ছার সঙ্গে কর্তব্য বুদ্ধি মিলিত হতেই হাওয়ার সঙ্গে আগুন লেগে গেল। কোথায় গেল কলেজ, এক্সামিন, বন্ধুকৃত্য, সামাজিকতা? স্ত্রীর উন্নতি সাধন করতে মহেন্দ্র তাকে নিয়ে ঘরে ঢুকল। কাজের প্রতি দৃক্পাত বা লোকের প্রতি ভ্রুক্ষেপ মাত্র করল না। অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে বললেন, মহেন্দ্র যদি এখন তার বউকে নিয়ে আমার দ্বারে হত্যা দিয়ে পড়ে, তবু আমি তাকাবো না। দেখি সে তার মাকে বাদ দিয়ে স্ত্রীকে নিয়ে কেমন করে কাটায়। দিন যায়, দ্বারের কাছে কোনো অনুতাপ্তের পদশব্দ শোনা গেল না। রাজলক্ষ্মী স্থির করলেন, ক্ষমা চাইতে আসলে ক্ষমা করবেন, নইলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হবে। ক্ষমার আবেদন এসে পৌঁছল না। তখন রাজলক্ষ্মী স্থির করলেন, তিনি নিজে গিয়েই ক্ষমা করে আসবেন। ছেলে অভিমান করে আছে বলে কি মাও অভিমান করে থাকবে?
তেতলার ছাদের এক কোণে একটি ক্ষুদ্র গৃহে মহেন্দ্রের শয়ন ও অধ্যয়নের স্থান। এ কয়দিন মা তার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘরদুয়ার পরিষ্কার করা সম্পূর্ণ অবহেলা করেছিলেন। কয়দিন মাতৃস্নেহের চিরাভ্যস্ত কর্তব্যগুলি পালন না করে তার হৃদয় স্তন্যভারাক্তুর স্তনের ন্যায় অন্তরে অন্তরে ব্যথিত হয়ে উঠছিল। সেদিন দ্বিপ্রহরে ভাবলেন, মহেন্দ্র এতক্ষণে কলেজে গেছে, এই অবকাশে তার ঘর ঠিক করে আসি। কলেজ থেকে ফিরে আসলেই সে অবিলম্বে বুঝতে পারবে তার ঘরে মাতৃহস্ত পড়েছে। রাজলক্ষ্মী সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। মহেন্দ্রের শয়নগৃহের একটা দ্বার খোলা ছিল। তার সম্মুখে আসতেই যেন হঠাৎ কাঁটা বিঁধল। চমকে দাঁড়ালেন। দেখলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের দিকে পশ্চাৎ করে বধূ ধীরে ধীরে তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। মধ্যাহ্নের প্রখর আলোকে উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখে রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে সংকুচিত হয়ে নিঃশব্দে নিচে নেমে এলেন।